এবার লাস্ট ওটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র আমাদের কমপ্লিট। এবার ওর থেকে কয়েকটা কোশ্চেন করতে হবে, বেসিকলি যে বেসিক কনসেপ্ট যেটা দরকারি ওটা করানো হয়ে গেছে। এবার এবার কয়েকটা জিনিস আছে, ওটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র, ওইগুলো আমরা পরে দেখবো পার্ট 2-এ। এখন তৃতীয় গতিসূত্র, এইটা সম্পর্কে একটু আলোচনা করি। আর ওই যে ইনার্শিয়াল বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যেটা বললাম, জড়তীয় অজড়তীয় নির্দেশতন্ত্র, ওটা কি জিনিস ওটা একটু পরে দেখছি, কারণ ওটা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ ওর থেকে কোশ্চেন আমাদের বেসিকলি আসে না, কিন্তু জিনিসটা জেনে রাখা দরকার। তৃতীয় গতিসূত্র, এটা হচ্ছে আমরা সবাই জানি ছোটবেলা থেকে, প্রত্যেক ক্ষেত্রে বা প্রায় অনেক আমরা সিনেমাতেও দেখেছি এরকম ইউজ করে। এবার সিনেমায় তো ভুলভাল ইউজ করে, ওসব কিছু না, কিন্তু জিনিসটা কি বেসিকলি যে কনসেপ্ট ওটা হচ্ছে কি প্রত্যেক বলের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, কিংবা আমরা বলতে পারি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এবার সূত্র খুবই সিম্পল এবং শুনতে লাগে, কিন্তু এর ভেতরে যে পুরো শর্ত রয়েছে সেগুলোকে আমরা ভালো করে দেখব। সিম্পলি আমি যখন বললাম যে ধরো একটা বস্তু এরকম, একটা তোমার আলমারি রয়েছে, এবার তুমি এখানে দাঁড়িয়ে আলমারিকে এখন ঠেলা মারছো, দাঁড়িয়ে আলমারিকে তুমি এখন ঠেলা মারার চেষ্টা করছো। এবার তুমি আলমারিকে ধরো এইদিকে এফ বলে ঠেলছো, তুমি আলমারিকে এফ বলে এইদিকে ঠেলা মারছো, তাহলে এক্ষেত্রে কি হবে, আলমারি তোমার উপরে ঠিক সেম মানের বল, আচ্ছা আমরা ঠিক সেম মানের বল, আরে কি হয়, সেম মানের বল, এই যে এফ, এদের যে ভ্যালু দুটো সেম হবে, কিন্তু তোমার উপর যে বলটা প্রয়োগ হচ্ছে, তোমার উপর ও যে বলটা প্রয়োগ করবে সেটা হবে নেগেটিভ দিলাম, কারণ পেছনের দিকে বা উল্টো দিকে। তুমি যেদিকে বল প্রয়োগ করছো, ও তোমার উপর ঠিক উল্টো দিকে সেম মানের বল প্রয়োগ করবে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এবার তৃতীয় গতিসূত্রের যে মেইন শর্ত ওটা হচ্ছে কি, এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, যদি তুমি এটাকে ক্রিয়াবল বলো, তুমি যদি এটাকে ক্রিয়াবল বলো, তুমি যে কাজটা করছো, তুমি যে ঠেলা মারছো, ওটাকে যদি তুমি ক্রিয়া বলো, তাহলে এই যে নেগেটিভ এটা হবে তোমার, তাহলে আলমারি তোমার উপর যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমরা বলবো প্রতিক্রিয়া। কিংবা তুমি উল্টো বলতে পারো, ও যে তোমাকে যে বল প্রয়োগ করছে সেটা যদি প্রতিক্রিয়া হয়, তাহলে তুমি যে বলটা দিচ্ছ সেটা হচ্ছে প্রতিক্রিয়া। আমি এখনের জন্য এটাকে ধরলাম প্রতিক্রিয়া। এবার এর মধ্যে যে জিনিসপত্র যে শর্তগুলো রয়েছে, তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে, আমি শুধু মুখে বলছি লিখছি না, প্রথম জিনিস হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সেম ভ্যালু, মানে ওদের মান সেম, আর বিপরীত দিকে সেম ভ্যালু কিন্তু অপোজিট সাইড। বানান দেখো, আমি খুব বানানে ভয়ানক, অপোজিট সাইড। ইংলিশ বানান যদি ভুল হয় তাহলে ঠিক করে নিও, আমি খুবই ভয়ানক বানান লিখি। আমার ইংলিশ স্যার ভয় পেয়ে হার্ট অ্যাটাক করতে এসেছিল, তো বাজে বানান লিখি আমি নেচারকে একবার লিখেছিলাম এই যে, এটা ঠিক। এবার সমস্যা হচ্ছে কি, এটা ঠিক বানান কিনা আমি কিন্তু এখনো জানি না, এটা আমি নাটুরে না কি একটা লিখেছিলাম খেয়াল নেই, খুবই ভয়ানক কিছু একটা লিখেছিলাম, যাতে আমার স্যার ভয় পেয়ে গেছিল। ঠিক আছে, ওইসব সমস্যা না, আমাদের ফিজিক্সটা বুঝলেই হবে। আচ্ছা, তাহলে কি ক্রিয়া প্রতিক্রিয়া এদের ভ্যালু সেম হয়, কিন্তু এদের যে অপোজিট সাইডে হয়, দিক আলাদা হয়, মানে একদম পরস্পর বিপরীত দিকে হয়। দ্বিতীয় জিনিস কি, দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে, কখনোই একটা বস্তুর উপর। এই যে তুমি ক্রিয়া, এই যে এই বলটা তুমি কিসের উপর প্রয়োগ করছো, তুমি আলমারির উপর বলটা প্রয়োগ করছো, তুমি আলমারির উপরে, তার মানে ওই যে বলটা ও আলমারি এক্সপিরিয়েন্স করছে, আলমারিটা ওই যে তুমি যে বল প্রয়োগ করছো ওটা আলমারি এক্সপিরিয়েন্স করছে, আর আলমারি তোমার উপর যে বলটা প্রয়োগ করছে ওটা তুমি এক্সপিরিয়েন্স করছো। তার মানে কি, যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, দুটো ভিন্ন বস্তুর উপর। তাহলে কি লিখতে পারি, ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয়। ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয় সবসময়। তুমি বল প্রয়োগ করছো আলমারির উপরে, তাহলে তুমি যে বল প্রয়োগ করছো ওটা আলমারির উপরে, আর আলমারি যে বলটা প্রয়োগ করবে ওটা তোমার উপরে। ঠিক আছে, দুটো বলই কিন্তু শুধু আলমারির উপরেই কাজ করবে না। দেখা গেলো তুমি ভাবছো যদি তুমি এর উপর এফ বল প্রয়োগ করো, তাহলে আলমারি নিজের উপরই আবার এফ নেগেটিভ বল প্রয়োগ করবে, ওরকম না।
ও এফ নেগেটিভ বা এই যে বিপরীত সাইডে সেম যে বল বা প্রতিক্রিয়া বল ওটা তোমার উপরে প্রয়োগ করবে। আচ্ছা, এই হয়ে গেল। আর তারপরে তৃতীয় জিনিস যে এরা সব সময় সেম টাইমে কাজ করে। যখনই তুমি ভাবো তুমি যখনই এর উপর বল প্রয়োগ করতে গেলে, আমি ধরো এই পেনের উপর বল প্রয়োগ করলাম, তাহলে আমি কী হবে, যখন আমি যে সময় বল প্রয়োগ করছি, ঠিক যে সময় আমি বল প্রয়োগ করছি, পেনও ঠিক সেই সময়ে আমার উপর বল প্রয়োগ করবে, ঠিক সেম টাইমে, কোনো এদিক ওদিক একদম হবে না, একদম এক্স্যাক্ট মুহূর্তে। আমি একদম যখনই দেখা গেলো এখানে বল প্রয়োগ করলাম, ঠিক এই সময় এই যে আলমারি আমার উপর একটা বল প্রয়োগ করে দেবে ঠিক সেম টাইমে। তার মানে কি এরা সবসময় একই সময় ক্রিয়া করে। আর এটা কি বইতে লেখা আছে যে কি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল জোড়ায় জোড়ায় অবস্থান করে। এর মানে হচ্ছে এরা সবসময় একসঙ্গে থাকে, এরা কখনো আলাদা হতে পারে না, সবসময় সেম টাইমে। তাহলে লিখছি সবসময় জোড়ায় অবস্থান করে। সবসময় জোড়ায় অবস্থান করে। এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। জিনিসটা খুবই সিম্পল, কিন্তু একে কখনো অবহেলা করা উচিত না যে ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। শুধু এই জিনিসটাকে আমরা মুখস্থ করলাম, এই জিনিসটাকে মানে এই জানলাম, কিন্তু ভালো করে জিনিসটাকে দেখলাম না, তখন অসুবিধা হয়ে যাবে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে এদের ভ্যালু সবসময় সেম হবে, অপোজিট হবে, যেটা আমরা জানি। আর এটা সবসময় মনে রাখতে হবে যে ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয়, একটা বস্তুর উপরেই দুটো বল এরকম মানে ক্রিয়া প্রতিক্রিয়া একটা বস্তুর উপরেই ক্রিয়াশীল হতে পারে না। আর লাস্ট হচ্ছে কি এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে, তার মানে সবসময় এরা সেম। যখন আমি বল প্রয়োগ করব তখনই আমি যখনই ক্রিয়া বল প্রয়োগ করব তখনই প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়ে যাবে একদম সেম টাইমে। হয়ে গেছে, আমার দরকার নেই। আচ্ছা বাকি আর লাস্টে কোশ্চেন বাকি আছে শুধু। চলো এবার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তিনটে আমাদের মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওটা আমাদের, যদি ভালো করে শুনে থাকো আর একটুখানি হাতে লিখে একটু যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে বেসিক যেটা আমাদের দরকার কোশ্চেন সলভ করার জন্য মানে ক্লাস 11-এর, সেগুলো আমাদের হয়ে গেছে। এবার তার উপর কয়েকটা কোশ্চেন এবার প্র্যাকটিস করব। তাহলে হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে এরকম, এই যে কোশ্চেনটা না যেটা এখন করবো, আমি কোশ্চেনটা দেখিয়ে দিই, তারপরে আগে তোমরা ভিডিও পজ করে নিজের আগে একবার ট্রাই করবে এই কোশ্চেনটা, নিজেরা কতটা পারছো, তারপরে কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয়। আচ্ছা এইটা মনে রাখবে যে কোশ্চেন দেখবা আর এই যে কোশ্চেন মনে রাখবা না, আমি যখন কোশ্চেন সলভ করব তখন যে কীভাবে সলভ করছি সেই জিনিসটা মনে রাখবা, সেটাই আসলে দরকারি। কারণ তোমাকে বলে যান, আমি এখানে ধরো যেরকম আমি দেখাচ্ছি 2 কেজির একটা বস্তু আছে এখানে, আর 3 কেজির বস্তু আমার কাছে রয়েছে। আমি কি করলাম, এখান থেকে 10 নিউটনের একটা বল এখানে আমি প্রয়োগ করলাম, 10 নিউটন। তাহলে এবার আমার কোশ্চেন হচ্ছে এ ব্লক, আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে ধরো এটা আমার এ ব্লক, এটা হচ্ছে বি ব্লক। তাহলে কোশ্চেন বলেছে আমি যদি এ ব্লকের উপর 10 নিউটন বল প্রয়োগ করে থাকি, তাহলে এই যে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে। তার মানে এটা যদি এফ এ বি হয় তাহলে আমাকে এটা বার করতে হবে। আমি এ ব্লকের উপর 10 নিউটন বল প্রয়োগ করলাম, এ বস্তুর ভর 2 কেজি, বি বস্তুর ভর হচ্ছে 3 কেজি। তাহলে আমাকে এটা বার করতে হবে যে এফ এ বি মানে এ বস্তুর উপর কতটা বল প্রয়োগ করা, মানে এ বস্তু বি বস্তুর উপর কতটা বল প্রয়োগ করেছে। তাহলে এটা প্রথমে নিজের একবার ট্রাই করে নাও, তারপরে দেখো যে কোয়েশ্চেনটা কীভাবে করতে হয়। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা হয়ে গেছে তোমাদের চেষ্টা করা, এবার আমি দেখাচ্ছি যে কীভাবে জিনিসটাকে আমরা অ্যাপ্রোচ করব। প্রথমে কি 10 নিউটন বল আমাদের দেখতে হবে যে এই বলটা কিসের উপর প্রয়োগ করা হয়েছে। আচ্ছা এই বলটা আমি এ বস্তুর উপর প্রয়োগ করেছি ঠিকই, কিন্তু একটা জিনিস তো বুঝতে পারছি যে যখন আমি এই 10 নিউটন বল এর উপর প্রয়োগ করব, তাহলে প্রথমে এ বস্তুর উপর ত্বরণ হবে, এ বস্তু বি বস্তুকে ঠেলবে, তার মানে টোটাল এই যে পুরো টোটাল যে বস্তু সংস্থা, এই যে পুরো এ বি মিলিয়ে এটাকে বলা হয় বস্তু সংস্থা। এই হচ্ছে পুরোটা হচ্ছে বস্তু সংস্থা। তার মানে এই পুরোটা একসঙ্গে একটা নির্দিষ্ট ত্বরণে মুভ করবে এইদিকে, যেহেতু আমার বল এইদিকে 10 নিউটন এইদিকে, এ কারণে এই পুরো যে বস্তু সংস্থা, পুরো যে বডি, এটা এই এ ত্বরণ নিয়ে এইদিকে এগোবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস যেটা বুঝতে হবে। এবার কি
ধরো একে আমি দুটো আলাদা আলাদা বস্তু না নিয়ে একে আমি যদি একবারে একটা বস্তু নিই, ধরো এটাকে আমি এভাবে নিলাম, এরকম একটা বস্তু, এরকম দেখতে একটা পুরো পুরো নিজস্ব একটা বস্তু, দুটো আলাদা আলাদা বস্তু না, আমি এভাবে যদি ধরে নিই, তাহলে এই বস্তুর উপরে আমি 10 নিউটনের বল প্রয়োগ করছি, আমি এভাবে ভাবতে পারি। আর তাহলে এই পুরো বস্তু আমি একটা একটা না নিই, যদি পুরো বস্তু নিই, তাহলে এই যে পুরো বস্তু এর ভর কত হবে? 2 + 3 5 কেজি, ঠিক আছে, 5 কেজি। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই বস্তু তাহলে ত্বরণ কত হবে, তুমি পারবে না বার করতে? দ্বিতীয় সূত্র, F সমান ma। এবার আমি এখানে ভেক্টর লিখছি না, কারণ আমি অভিমুখ এখানে জানি, আমি নিজে যেহেতু আগে দিয়ে জানি, এ কারণে আমি কোশ্চেনে জিনিসটাকে লিখছি না। F ma আমার কি লাগবে? আমার এই ত্বরণ বার করতে হবে। কেন বলছি দেখো, আমাকে এই ত্বরণটা বার করতে হবে, এই টোটাল ত্বরণ, যে পুরো যে সংস্থা, পুরো যে তার ত্বরণ কত ওটা আমি বার করছি। সেটা কত হবে? এফ কত? এই যে পুরো বস্তু, এবার তুমি এটাকে ভুলে যাও, তুমি এটাকে দেখো, এখানে এই যে পুরো বস্তু এর ভর 5 কেজি, এর উপর যে বল প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে 10 নিউটন। তাহলে বস্তুর ত্বরণ কত হবে? আমি দেখি, এখানে লিখি, এফ এর জায়গায় আমি লিখবো 10, এম এর জায়গায় আমি লিখবো 5, আর এখানে এ। তাহলে দেখা যাচ্ছে 5, 10, 2, তাহলে এর ভ্যালু কত হলো? 2। এর ভ্যালু আসছে 2। এবার ছোট করি, এরকম, ঠিক আছে, এর ভ্যালু আসছে 2। তাহলে এবার এখানে আমি এর ভ্যালু তো পেয়ে গেলাম, এবার আমি কি, এবার আমি এটাতে আমি কি করবো, আমি কেন বার করলাম এটা? এর ভ্যালু যদি 2 হয় তাহলে দেখো, আচ্ছা এর ভ্যালু 2 মানে কি? এই যে পুরো বস্তু, এই যে পুরো সংস্থা, এটা তোমার 2 মিটার/সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ নিয়ে এইদিকে যাচ্ছে, লেফট সাইডে যাচ্ছে, মানে রাইট সাইডে যাচ্ছে। তার মানে এই পুরো বস্তু সংস্থা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার এই যে ত্বরণ নিয়ে এইদিকে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, এই পুরোটা যদি এইদিকে এভাবে যায়, 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে যদি এইদিকে যায়, তাহলে কি বলতে পারি, বি বস্তুর ত্বরণ কত? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। বোঝা যাচ্ছে তো? একইভাবে তাহলে এ বস্তুরও ত্বরণ কত হবে? এইদিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। দুটো বস্তুরই ত্বরণ সেম, আর সেম দিকে, মানে সেম ত্বরণ। তাহলে এবার আমি কি বলতে পারি, দেখো এবার জিনিসটা ভালো করে বুঝবে। পুরো বস্তুকে আমি ধরে আমি প্রথমে দুটো ত্বরণ আমি বের করলাম, দুটো বস্তুর ত্বরণ আমি বের করে নিলাম। এবার তুমি কি দেখছো, বি বস্তুর ত্বরণ কত? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো বি বস্তু তো আগে রেস্টে ছিল, তাহলে এই যে এ হট করে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ কি করে পেল? এটাই হচ্ছে এ বস্তু যে বলটা প্রয়োগ করেছে বি এর উপরে, এই বস্তু বি এর উপর যে বলটা প্রয়োগ করেছে তার কারণে এই বি বস্তুর ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে। এবার তাহলে আমি কি লিখতে পারি, এটা তো আমি বার করলাম পুরো টোটালের যে সমগ্র তার হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে বি বস্তু এর ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে বি বস্তু যেহেতু ত্বরণ এসছে, তার মানে বি বস্তুর উপর কেউ বল প্রয়োগ করেছে, এই কারণে বি বস্তুর ত্বরণটা এসছে। তার মানে বি বস্তুর উপর কে বল প্রয়োগ করেছে? এ বস্তু। এবার আমি এই বলটা বার করব যে কত। দেখো বি বস্তুর ত্বরণ আমি জানি, বি বস্তুর, আমি এভাবে লিখছি, বি বস্তুর ত্বরণ হচ্ছে তোমার 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, যেটা আমি আগেই বের করে নিয়েছি। কি করে করলাম সেটা তোমরা দেখলে। বি বস্তুর ভর কত? 3 কেজি, ঠিক আছে। তাহলে এ বস্তু বি বস্তুর উপর কতটা বল প্রয়োগ করেছে? তাহলে আমি কি লিখবো, যদি বল এফ এ বি, কি লিখতে পারি, বি বস্তুর ভর ইন্টু বি বস্তুর ত্বরণ হলো। এটা কত বলে দিয়েছে? 3, এটা কত? 2। তাই টোটাল অ্যান্সার হচ্ছে 6 নিউটন, 6 নিউটন। এটাই হচ্ছে এ বস্তু বি বস্তুর উপর কতটা বল প্রয়োগ করেছে তার মান হচ্ছে এইটা।
তাহলে কি করলাম, প্রথমে আমি পুরো বস্তু সমগ্রকে আমি একক ধরে নিয়ে একটাই বস্তু ধরে নিয়ে আমি প্রথমে পুরো এই যে সংস্থা বস্তু সংস্থা তার আমি ত্বরণ বার করলাম। এবার বস্তু সংস্থা মানে এই পুরো যে বস্তু সংস্থা তার ত্বরণ যদি এত হয় 2 মিটার/সেকেন্ড স্কয়ার যদি হয়, তার মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটারই সেম হবে ত্বরণ। তাহলে আমি কি করলাম, আমার কোশ্চেন এবার চেয়েছে কি বির উপর আমি তাহলে কত বল প্রয়োগ করলাম, মানে বির উপর এ কত বল প্রয়োগ করেছে, তাহলে সেটা আমি বার করলাম এইভাবে। কারণ আমি বি এর ত্বরণ আমি জানি, বি এর আমি ভর জানি, তাহলে কত বল প্রয়োগ করেছে ওটা আমি বার করে নিলাম ইজিলি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। এবার দেখা গেল ওই একই জিনিসকে আমি লাস্টে আর একটা কোয়েশ্চেন হিসেবে দিচ্ছি, খুবই ইজি হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বলো, সুষম গতিবেগে চলন্ত বস্তুর উপর অপশন দিচ্ছি এ, হলো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, ধরো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন 2। আচ্ছা, বলেছে কি সুষম গতিবেগে চলন্ত বস্তুর উপর কি হয়, সুষম গতিবেগ মানে হচ্ছে সমবেগে গতিশীল চলন্ত বস্তুর উপর এর মধ্যে কোন জিনিসটা একটা চলন্ত সমবেগে গতিশীল বস্তুর জন্য কোন কথাটা সত্য। আচ্ছা, নিজে একবার ট্রাই করো। আমি বলে দিচ্ছি কি, একটি নেট বল ক্রিয়া করে, তার মানে এর উপর কোনো একটা বল কাজ করছে। সেকেন্ড হচ্ছে কি, এর উপর নেট বল 0, মানে টোটাল যে বল কাজ করছে তার মান 0। সুষম ত্বরণ মানে এর একটা সুষম একটা সমত্বরণ আছে, আর এর মধ্যে কোনো ক্রিয়া। আচ্ছা, নিজে করে নাও, নিজে ভেবে, খুবই ইজি এটা। এবার দেখছি এর ক্ষেত্রে হবে অপশান বি। কারণ কি নেট বল 0, কারণ কি দেখো সমবেগ, আমি কি বলেছিলাম, সমবেগ কিংবা বস্তু স্থির যদি থাকে, কোনো বস্তু যদি নিজের জায়গায় স্থির থাকে, কোনো বস্তু যদি বেগ 0 হয়, তার মানে যদি নিজের জায়গায় বস্তুটা স্থির থাকে, তার মানে হচ্ছে তার উপর কোনো বল ক্রিয়া করছে না, অথবা নেট ফোর্স এর উপর যতগুলো বল কাজ করছে তারা পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, এই কারণে বস্তু রেস্টে থাকছে। এই কারণে বস্তুর উপর যে নেট ফোর্স ওটা 0 হচ্ছে, তার মানে বস্তুর কাছে কোনো ত্বরণ আসছে না, বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকছে। এটা হচ্ছে একটা স্থির বস্তুর ক্ষেত্রে। যদি একটা বস্তু গতিশীল হয় নির্দিষ্ট বেগে, একটা নির্দিষ্ট বেগ, কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, তার মানে আমি কি বুঝবো, যে বস্তুর উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না। আমি কি বললাম, যে বল বস্তুর বেগের পরিবর্তন ঘটায়, বল মানে এই না, বল বস্তুকে বেগ দেয় না, বল বস্তুর বেগের পরিবর্তন ঘটায়। কারণ যদি কোনো বস্তুর কাছে আগের থেকে একটা বেগ থাকে, থেকে থাকে, আর বস্তুর উপর যদি কোনো বল কাজ না করে, কিংবা নেট ফোর্স যদি এক্ষেত্রেও ধরো বস্তু এরকম এগোচ্ছে, আমি দুই দিক থেকে এরকম এভাবে বস্তু ধরো আধ্যাত্মিক
বস্তু এভাবে এগোচ্ছে এগোচ্ছে, আমি বল এরকম প্রয়োগ করতে থাকলাম দুই দিক থেকে, সেম মানে এরকম আমি দুই দিক থেকে বল এরকম প্রয়োগ করতেই থাকলাম, ও এগোচ্ছে আমি এরকম বল প্রয়োগ করছি। এই ক্ষেত্রেও বস্তুর কিন্তু বেগের কোনো পরিবর্তন হবে না। ধরো বস্তু এভাবে যাচ্ছে, এই দিকে এগোচ্ছে, আমি বস্তুর উপর একটা এই দিক থেকে আর একটা এই দিক থেকে আমি বল প্রয়োগ করলাম, দুই দিক থেকে সেম মানের বল। ধরো এই ফোনটা এরকম যাচ্ছে, আমি দুই দিক থেকে সেম মানের বল এরকম প্রয়োগ করলাম, তাহলে কি হবে, তাহলেও যেহেতু এফ নেট মানে এই বলকে এরকম ক্যান্সেল আউট করে দিচ্ছে দুটো পরস্পরকে, এ কারণে এক্ষেত্রে এফ নেট জিরো হবে, এফ নেট জিরো হবে। এ কারণে এই যে বেগ যেটা আছে সেটা পরিবর্তিত হবে না, যে বেগ ছিল সেই বেগই থাকবে, অর্থাৎ বস্তু সমবেগে গতিশীল হবে। এখানে তাই বলেছে বস্তু যদি সমবেগে গতিশীল হয় তাহলে কোনটি সত্য, এই যে নেট বল ক্রিয়া করে, যদি নেট বল ক্রিয়া করতো তাহলে এই বেগটা সমবেগ থাকতো না, বেগ পরিবর্তিত হয়ে যেত, তাহলে এটা তো হবে না। সুষম ত্বরণ থাকে, যদি বল প্রয়োগ করা হয় তাহলেই ত্বরণ আসে, ঠিক আছে, বল প্রয়োগ করা হচ্ছে না তার মানে কোনো ত্বরণ নেই। কারণ দেখো বেগ পরিবর্তিত হলে আমরা বলতে পারতাম বস্তুর মধ্যে ত্বরণ আছে, বেগ পরিবর্তিত হচ্ছে না তার মানে কোনো ত্বরণ নেই, তার মানে এটাও হবে না। আর তারপর আমরা এটা দেখবো যে নেট বল জিরো, হ্যাঁ এটা তো হয়, যা বললাম নেট বল জিরো যদি হয় তাহলে বেগের পরিবর্তন হবে না, তাহলে এই অপশানটা ঠিক। তারপরের কোশ্চেন ফোন হয়েছে নাইস। আচ্ছা, এবার ধরো আমি নিজে থেকে কয়েকটা কোশ্চেন দিচ্ছি, যেরকম কোশ্চেন নাম্বার 3। এবার আমি কি বললাম, ধরো একটা বস্তু রয়েছে, একইভাবে কয়েকটা আমি কোশ্চেন করে নিচ্ছি, আমরা ইজি হবে। একটা বস্তু রয়েছে যার বেগ, প্রাথমিক বেগ ধরে নাও v1, প্রাথমিক বেগ তোমার 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা কয়েকটা জিনিস একবার দেখে নিই, আমি আগে বলিনি, বলে নেওয়া উচিত। একক আমরা জানি বলে এই জিনিসটা একবার বলিনি। বল ফোর্সের একক কি, এসআই একক নিউটন, এসআই একক হচ্ছে নিউটন এন। আর যে তোমার সিজিএস সিজিএস একক হচ্ছে তোমার ডাইন। 1 নিউটন সমান 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা হচ্ছে এর মধ্যে, এই দুটোর মধ্যে সম্পর্ক। তারপরে হচ্ছে এম, তো ভর, তো কেজি, এসআই একক হচ্ছে কেজি, আর তোমার সিজিএস একক হচ্ছে গ্রাম। ত্বরণ, এসআই একক হচ্ছে মিটার, আর একক সরি কী বললাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ওই তোমার সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এ গেল তোমার একক, এগুলো মানে সিম্পল, এগুলো জানি বলে আর করলাম না। আর নিউটনের তোমার বলের যে মাত্রা সেটা তো জানা আছে, বলের যে মাত্রা এফ, বলের মাত্রা যদি লিখি সেটা হয় তোমার ml T⁻²। আর বস্তুর ভরের মাত্রা mL0T0। আর বস্তুর ত্বরণের মাত্রা ওটা হচ্ছে m0L_T⁻²। এই হয়ে গেল মাত্রা। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেন, যে একটা বস্তু তোমার ধরো 10, যা বললাম 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে v1, প্রাথমিক বেগ হচ্ছে এত বেগে যাচ্ছিল। এখানে তোমার একটা কাঠ বা তোমার কিছু একটা ব্লক আমি রাখলাম, এই ব্লকে যখন ধাক্কা খেলো তখন এর বেগ ছিল ওই 10 মিটার পার সেকেন্ড। ছোট করে নিই, যখন ধাক্কা খেলো তখন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ ছিল, মানে v1 10 মিটার পার সেকেন্ড বেগে এখানে এসে ধাক্কা খেলো। এবার আমি কি বললাম, আমি আগের সেম কোশ্চেন ছিল আগে, ওখানে আমি টাইম বলেছিলাম, এখানে আমি বলবো যে ধরো 4 সেন্টিমিটার দূরত্ব, বা ইজি করার জন্য আমি এটাকে ধরে নিই 4 মিটার দূরত্ব গেল, 4 মিটার দূরত্ব গিয়ে থেমে গেল, 4 মিটার দূরত্ব গেল ভেতরে গিয়ে থেমে গেল, এখানে হয়ে গেল তোমার v2 0, অন্তিম বেগ মানে এখানে গিয়ে থেমে গেল। এবার তুমি তাহলে বলো যে এই যে ব্লক, এই যে কাঠের ব্লক, তুমি আগে বলো ভরবেগের পরিবর্তন কত হলো। দুটো কোশ্চেন, ভরবেগের এই যে ডিপি, ভরবেগের যে পরিবর্তন সেটা কত, ভরবেগের যে পরিবর্তন সেটা কত, ভরবেগের পরিবর্তন কত এবং এফ কত।
প্রযুক্ত বল কত হবে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তোমার আমাদের এখানে কাইনেমেটিক্সের যে সূত্রগুলো রয়েছে, মানে স্থিতিবিজ্ঞান বা ওই গতি নিয়ে যে সূত্রগুলো রয়েছে সেটা আমাকে ইউজ করতে হবে। আমার হচ্ছে এই সূত্র তো আমাদের জানা আছে না, ক্লাস 9-এও পড়েছি, ক্লাস 11-এ হয়তো তোমরা পড়েছো আগে কাইনেমেটিক্স। এখানে তোমার দূরত্বের সঙ্গে সূত্র, যদি অতিক্রান্ত দূরত্ব বা সরি এটা হবে তোমার সরণ, অতিক্রান্ত দূরত্ব না, এটা কিন্তু সরণ, এটা মনে রাখবে, এটা কিন্তু সরণ, অতিক্রান্ত দূরত্ব না কিন্তু। সরণ সমান সমান ইউডি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই একটা সূত্র হয়। আবার আমরা এইভাবে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ মানে কি প্রাথমিক বেগ, ভি মানে হচ্ছে অন্তিম বেগ, সমান 2as, এই আর একটা সূত্র হয়। এবার দেখো এর মধ্যে কোন সূত্র আমি এখন ব্যবহার করব, আমার কি লাগবে, আমি আগের কোশ্চেনে কি করলাম, এই কোশ্চেনেও সেম জিনিস করব। আমার এখানে চেয়েছে প্রথম জিনিস হচ্ছে ডিপি মানে ভরবেগের পরিবর্তন, ওটা আমি ইজিলি বার করতে পারবো কি করে। প্রাথমিক বস্তুর ভর ধরো এম হচ্ছে বস্তুর ভর, আমি ধরলাম আবার 5 কেজি, খুবই সিম্পল ভ্যালু তাই 5 কেজি। তাহলে ডিপি মানে কত, এম ভি টু মাইনাস এম ভি ওয়ান, এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। তাহলে কত হচ্ছে, এম ভি টু কত 0, এম ভি টু মানে হচ্ছে 0, কারণ ভি টু মানে কত, ভি টু 0, তাই এম ভি টু 0, এ ভি টু 0। ভি ওয়ান কত 10, এম কত 5, মাইনাস 5 ইন্টু 10 50, মাইনাস 50। তার মানে কি এই মাইনাস চিহ্ন কি বোঝায়, এখানে তোমার এই মাইনাস চিহ্ন কি বোঝায়, -50, মাইনাস চিহ্ন বোঝায় যে ভরবেগ যে পরিবর্তন, মানে ভরবেগ কমে গেছে, এটাই হচ্ছে বোঝায় আমাদের। এটা হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন যদি বলে তাহলে তুমি এটা লিখবা মিটার, সরি ভরবেগ তো কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন এত, মাইনাস। যদি শুধু ভ্যালু চায় তাহলে এটা তুমি বাদ দিতে পারো। এবার এখানে দেখো, এবার আমার বল বের করতে হবে যে বল কত, ফোর্স কত। সেক্ষেত্রে আমি কি করব, আমি দুইভাবে করতে পারি। এক হচ্ছে কি, যদি আমি জানো তো এফ মানে ডেল পি বাই টি, সময়, যে কত সময় এই যে পুরো ঘটনা ঘটতে থামতে কত সময় লেগেছে, সেটা কোশ্চেনে বলেনি, সেটা আমি বের করতে পারবো এই সূত্র দিয়ে, আমি জানি, আর সেখান থেকে আমি এটা বার করতে পারবো। আর একটা হয় যদি আমি এইটা এম এফ, যদি আমি ত্বরণ বার করতে পারি, যদি ত্বরণ বার করতে পারি তাহলে আমি এটা সিম্পলি করে নিতে পারবো। এবার কোন জিনিসটা আমার জন্য ইজি হবে, দেখো যদি আমি এটা করতে যাই তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। যদি ইউ 0 হতো তাহলে একটু সুবিধা হয়ে যেত, ইউ যদি 0 হতো, কিন্তু এখানে ইউ 0 না, এখানে অন্তিম বেগ 0, ইউ 0 না, ইউ মানে প্রাথমিক বেগ 10। আমার এখানে এটা একটা কোয়াড্রেটিক মানে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, সেখান থেকে আমি সলভ করতে একটু বেশি সময় লাগবে। এখান থেকে আমি এ বার করতে পারবো, এখানে আমার টি বার করার দরকারই নেই, আমি এখান থেকে ডাইরেক্টলি এ বার করতে পারবো। আর এখানে আমার এ পেলেও আমার কাজ হয়ে যাবে, কারণ এম আমি জানি, এ যদি আমি জানতে পারি তাহলে আমার ফোর্স আমি বের করে নিতে পারবো। তাহলে আমি কি করব, এখান থেকে আমি সিম্পল এর মানটা বার করব। এখানে আমি কি লিখবো, ভি মানে কত, অন্তিম বেগ 0 স্কোয়ার, প্রাথমিক বেগ 10 স্কোয়ার, 2 এ কত আমি জানি না, এই বার করতে হবে, ইন্টু এস কত 4 মিটার, 4 হলো। এবার তাহলে আমি ক্যালকুলেট করি, এটাকে ছোট করে দেওয়া যাক, ঠিক আছে। এ আমি পেয়ে গেলাম 4 2 এরকম, আরে কি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি এখানে ক্যালকুলেট করলে পেয়ে যাবো, একটা হয়ে যাবে তোমার 100 মাইনাস 100। এখানে আমি এর মান চাই, আমাকে কিন্তু কোথাও বলেনি কোন ডাইরেকশনে ইয়ে হবে বা কিছু। আমি এখানে জানি কি নেগেটিভ মানে কি এ বেগকে কমিয়েছে, তার মানে বেগের বিপরীত দিকে, আমি এইটুকুনি জানি। এখান দিয়ে যদি আমি লিখি এটা 102 ইন্টু 4 ইন্টু এ, এই হলো। এখান থেকে এর মান নেগেটিভে আসছে, যদি আমি এখানে ভাগ করি এটা হচ্ছে 25, আর 2 দিয়ে ভাগ করলাম, এবার রেখে দিই 25/2 সমান এ। দেখো এর মান আবার নেগেটিভ আসছে, তার মানে কি সিম্পল, এর অভিমুখ এদিকে, বেগ যেহেতু এইদিকে ছিল, প্রাথমিক বেগ যেহেতু এইদিকে ছিল,
আর যেহেতু এর মান নেগেটিভ এসে, তার মানে ত্বরণ যেটা ওটা বেগকে কমিয়েছে, তার মানে ত্বরণের অভিমুখ বেগের অভিমুখের বিপরীত দিকে। এ কারণে এই নেগেটিভ চিহ্নটা ওটাই আমাকে শো করে। আমি যখন মান লিখবো এফ এর, তখন আমি নেগেটিভ লিখবো না, কারণ আমার মান চেয়েছে, বা আমি মানটা চেয়েছি। এফ সমান এম ইন্টু কী করবো, এখানে মানটা লিখবো। এই নেগেটিভ চিহ্ন কি, এর মানে উল্টো দিকে, ওটা আমি লিখছি না। 25/2, 125/2, এটা হচ্ছে আমার অ্যান্সার, এফ এর মান। বুঝতে পারবে কোন দিকে সেটা তো এখন আমাদের জানতে চাইবে না, কিন্তু তাও সেটা তো আমি বলতেই পারছি যে বস্তুর প্রাথমিক বেগের বিপরীত দিকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি দিক চাই। আর এটা হচ্ছে আমাদের ভ্যালু, এইটা আর এইটা। উলালা উলালা আচ্ছা চলো, আমাদের কমপ্লিট হয়ে গেল তোমার নিউটনের প্রথম 3টে সূত্র, নিউটনের সেগুলো নিয়ে আলোচনা, সেগুলোর উপর কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কয়েকটা দেখলাম। আর মানে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন কী দিয়ে আসে দেখো, কোয়েশ্চেন আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র থেকে, প্রথম সূত্র থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, ওর থেকে কোনো ম্যাথামেটিক্যাল ওরকম কোয়েশ্চেন দেয় না। দ্বিতীয় সূত্র তার থেকে তোমার এরকম ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন যেগুলো তোমাকে দিতে পারে। আর তৃতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র কেবল কোয়েশ্চেনের ভেতরেই ইউজ হয়, যেটা আমরা দেখলাম। আর ওই যে কনসেপ্টগুলো বললাম, যে তৃতীয় সূত্র ইউজ করার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে মনে রাখতে হয় সেইগুলো। এবার লাস্ট একদম টপিক, এটা করলেই আজকের মতো কমপ্লিট হয়ে যাবে, যেটা হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। এটা কি জিনিস? এটা হচ্ছে লাস্ট টপিক। বলের ঘাত মানে কি, দেখো নামের ঠিক আছে তো, বলের ঘাত মানে কি, বা আগে আমরা বলের ঘাত দেখছি। বলের ঘাত শুরু হয়ে গেছে, এই কি হয়, প্রথম হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কি জিনিস দেখো, বলের ঘাত মানে হচ্ছে কোনো একটা বস্তু আমার কাছে ধরো রয়েছে, এরকম বস্তুর ভর হচ্ছে এম। এবার আমি বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, আমরা তখন কি শিখলাম, যদি বস্তুর উপর আমি বল প্রয়োগ করি এফ, তাহলে বস্তুর মধ্যে একটা ত্বরণ আসবে। ত্বরণ আসার কারণে বস্তুর বেগ পরিবর্তিত হবে। যদি বস্তুর প্রাথমিক বেগ ধরো v1 ছিল, আমি এর উপর আরও বল প্রয়োগ করে এর বেগকে বাড়িয়ে দিলাম, এদিক দিয়ে বল প্রয়োগ করে বেগকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এর বেগ হয়ে গেল v2। ঠিক আছে, পরপর শুনতে থাকো, নিশ্চয় বুঝতে পারবে, কারণ এই জিনিসগুলোর খুবই মানে অন্যরা গোলায়। বলের ঘাত বলেছি তো, এবার আমরা করতে করতে জিনিসটা দেখতে পাবো কি বলের ঘাত আর বল সেম জিনিস না। ঠিক আছে, এম দেখো v2 হয়ে গেল, ভর সেম আছে, আমি এর উপর বল একটা প্রয়োগ করলাম, এই কনস্ট্যান্ট ফোর্স আমি এর উপর প্রয়োগ করলাম, মানে আমি যে বল, এটা নির্দিষ্ট পরিমাণ বলই প্রয়োগ করছি, আমি বলের পরিমাণটা বাড়াচ্ছি না, মানে আগে অল্প ঠেললাম তারপরে বেশি করে ঠেললাম তারপর আরো একটু কম, এরকম করছি না। আমি সিম্পল যে বলে আমি শুরু করলাম সেই বলেই আমি ঠেলছি, বলের মানে বলের মানের পরিবর্তন করছি না। ঠিক আছে, তাহলে এই বল কনস্ট্যান্ট। তাহলে এবার কি হবে, তাহলে আমি v1 ছিল, বল প্রয়োগ করলাম, ত্বরণ আসলো, ত্বরণের সৃষ্টি হলো, ত্বরণের কারণে বেগ পরিবর্তিত হয়ে গেল। এবার আমি যদি এবার জিজ্ঞাসা করি যে ভরবেগের পরিবর্তন, হার না, ভরবেগের পরিবর্তন কত, তুমি বলবে এম, তুমি বলবে এম v1 এম বা এম v2 মাইনাস এম v1, এটা কি ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর যদি তোমাকে বলি প্রযুক্ত বল, এই যে এফ, এর মান কত হবে, তুমি বলবে এফ সমান সমান এই যে ভরবেগের পরিবর্তন বাই সময়, কতটা সময় লাগলো, ধরো এই পুরো ঘটনা ঘটতে আমার টি সময় লেগেছে, তাহলে আমি টি দিয়ে ভাগ করলে এই ভরবেগের পরিবর্তনের হার আমি পেয়ে যাব। আর ভরবেগের পরিবর্তনের হার পাওয়া মানে ওই ভরবেগের পরিবর্তনের হারটার মানেই হচ্ছে
ফোর্স, কতটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি। এবার আমি কি করলাম, আমি এই যে টি, একে আমি এইদিকে নিয়ে এসে এফ এর সঙ্গে গুণ করে দিলাম, এফ ইন্টু টি আমি করলাম। তাহলে আমি এদিকে কি পাচ্ছি, এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। এটা কি, আমি প্রথমে কি বলেছিলাম, এটা কি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। যখন টি ছিল তখন এইটা পুরোটা ছিল ভরবেগের পরিবর্তনের হার, যখন কেবল এটা আছে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এই এফ ইন্টু টি মানে বলের সঙ্গে যত সময় ধরে তুমি বল প্রয়োগ করেছি তাতে করে যে ভরবেগের পরিবর্তন হয়েছে। এবার যে বলটা আমি প্রয়োগ করেছি তার সঙ্গে যতক্ষণ ধরে আমি বল প্রয়োগ করেছি তাকে আমি যদি গুণ করে দিই তাহলে আমি একটা রাশি পাচ্ছি, যে রাশিটা এই পুরো আমি একটা রাশি পাচ্ছি, তো এটা পুরোটা একটা রাশি, তো এই রাশি ভরবেগের পরিবর্তনের সমান। কি বললাম, আমি যে বলটা প্রয়োগ করেছি, যে বলটা আমি বস্তুর উপর প্রয়োগ করেছি, যে বলটা বস্তুর উপর প্রয়োগ করেছি এর সঙ্গে যতক্ষণ ধরে আমি বলটা প্রয়োগ করেছি সেটাকে আমি যদি গুণ করে দিই, বলের সঙ্গে যতক্ষণ ধরে বল প্রয়োগ করেছি ওটাকে আমি গুণ করে দিই, তাহলে যে রাশি আমি পারবো, এই যে রাশি, এটা পুরোটা একটা রাশি, তো এটাকে আমি ধরলাম, বললাম আই, আমি বললাম এটাকে আমি আই বললাম। এই যে রাশি আই যেটা আমি পেয়েছি, এই আই এটা কিসের সমান, এটা হচ্ছে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান, মানে এটা কি, এটা তো ভরবেগের পরিবর্তন। তার মানে এই যে এটা হলো, এটা ভরবেগের পরিবর্তনের সমান, যে রাশিটা আমি পেলাম ভরবেগের পরিবর্তনের সমান। এই যে রাশি একই বলা হয় বলের ঘাত, বলের ঘাত। এটাই হচ্ছে বলের ঘাত, যে রাশিটা আমি পেয়েছি একে বলা হয় বলের ঘাত। তার মানে কি, আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যতক্ষণ ধরে বল প্রয়োগ করছি সেই সময় আর বল এই দুটোর গুণফলই হচ্ছে বলের ঘাত। সিম্পল। এবার কি, এখানে দেখো বলের নামটা হচ্ছে বলের ঘাত, কিন্তু এর সঙ্গে বলের সেরকম সম্পর্ক নেই। কারণ কি, বল ফোর্স, আমি যদি বলের একক দেখি, বলের একক যেটা আমি বললাম আগে, বলের যে বলের একক সেটা হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন, যেটাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি, এসআই একক। কিন্তু যদি আমি ইম্পালস কিংবা বলের ঘাত, এটা হচ্ছে বলের ঘাত, এর যদি আমি একক দেখি তাহলে দেখো ভালো করে, এর একক কি হচ্ছে, দেখো এটা কি, ভরবেগ। এই যে এই পুরো জিনিসটা কি, ভরবেগের পরিবর্তন। তার মানে কি, এই যে পুরো জিনিসটা এর একক কি হবে, ভরবেগের একক। এই যে পুরো জিনিসটার একক সেটা ভরবেগের এককের সেম হবে। তো তাহলে কি, এই পুরো জিনিসটার একক ভরবেগের একক। তার মানে এই যে আই, আই এর যে একক হবে সেটাও ভরবেগেরই একক হবে। তার মানে কি, আই এর একক কি, এর একক হচ্ছে কেজি, এসআই একক কেজি, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড মানে ভরবেগের একক। তার মানে যদি আমাকে বলা হয় যে বল এবং ইয়ের মধ্যে পার্থক্য কি, বল ও বলের ঘাতের মধ্যে পার্থক্য কি, তাহলে সিম্পল, এদের একক আলাদা, দুটো রাশি আলাদা, কিন্তু এটা একটা রাশি, এটা অন্য একটা রাশি, এটা মানে এফ ইন্টু টি। ঠিক আছে, সিম্পল জিনিস, কিছুই না। তোমাকে মনে হয় দুটো জিনিস জানতে হয় বলের ঘাতের ক্ষেত্রে। প্রথম জিনিস, বলের ঘাত কখন জিনিসটা গোলাবে না, বলের সঙ্গে কখনো গোলাবে না। আর সেকেন্ড জিনিস, যে বলের ঘাত কিসের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। কারণ কোশ্চেন এখান থেকে আসে, তোমাকে ভরবেগ, তোমাকে কি হবে, তোমাকে প্রাথমিক বেগ অন্তিম বেগ বলে দেবে, তোমাকে এটা বলে দেবে। কিংবা আমি যেরকম আগের কোশ্চেনগুলো যেরকম করলাম, এই যেরকম তোমাকে প্রথমে এটা বলবে, তোমাকে দুটোর মধ্যে তোমাকে হয়তো একটা বললো অন্য একটা বার করতে হবে এই সূত্রগুলো দিয়ে। ধরো আমি তোমাকে ভি বললাম, ইউ বলিনি, তোমাকে ইউ বার করতে হবে। মানে তোমাকে কিছু করে তোমাকে এইগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে ভর বলে দেবে, তোমাকে জিজ্ঞাসা করবে যে তাহলে বলের ঘাত কত হবে, এভাবে তোমাকে জিজ্ঞাসা করবে। তোমাকে সিম্পলি ভরবেগের যে পরিবর্তন সেটা তোমাকে বার করতে হবে, যেটা পাবে ভরবেগের যে পরিবর্তনটা তুমি পাবে সেটাই হবে তোমার বলের ঘাতের সমান। তাহলে এই জিনিসটা কি, যতক্ষণ না কোশ্চেন করছি ততক্ষণ এই জিনিসটা, মানে ধরো এই হচ্ছে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যেখানে বস্তুর বেগ এবং বস্তুর সময়ের একটা লেখচিত্র আমাকে দেওয়া হয়েছে। এখানে বস্তুর সময় এইদিকে আর বস্তুর বেগ এইদিকে এরকম, আর তোমাকে বলা হয়েছে কি বস্তুর যে ভর সেটা হচ্ছে 2 কেজি, আর
তোমাকে বলা হচ্ছে কি যখন 4 সেকেন্ড সময়, এটা কিন্তু সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডে, আর এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হচ্ছে, তাহলে সেকেন্ড আর ওটা মিটার পার সেকেন্ড। এবার তোমাকে কোশ্চেন ধরা হতে পারে যে 4 সেকেন্ডে বস্তুর মানে জিরো থেকে t0 থেকে মানে যখন শুরু করেছে যাত্রা বস্তু t0-তে, মানে বস্তু যাত্রা শুরু করেছে, এখানে এই বিন্দু কি বলে তোমাকে, যে বস্তু যখন t0 মানে যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানে বস্তুর বেগ ছিল 0। তারপরে যখন বস্তুর বেগ 4 সেকেন্ড হলো তখন বস্তুর বেগ যখন 4 সেকেন্ড তখন বস্তুর বেগ 8। তার মানে কি বস্তুর যে ভর বেগের পরিবর্তন সেটা তুমি কি লিখতে পারো, প্রাথমিক এখানে কত 0, বস্তুর বেগ 0, 4 সেকেন্ড পর এই যে হচ্ছে সময়, 4 সেকেন্ড পরে বস্তুর যে বেগ সেটা হয়ে গেল 8। তাহলে তুমি কি লিখতে পারো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বস্তুর ভর যদি 2 কেজি হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত, এটা হচ্ছে এক জিনিস বার করতে হতে পারে। চলো প্রথমে বার করলাম যে বস্তুর উপর বল কত, 0 থেকে 4 সেকেন্ডে বস্তুর উপর প্রযুক্ত বল কত, এটা প্রথমে বার করব। 0 থেকে 4 সেকেন্ডে বস্তুর উপর প্রযুক্ত বল কত হবে, এফ সমান আমরা কি জানি, এফ সমান এম বাই এম ভি, এম এ কিংবা এফ সমান আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন, মানে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান বাই সময়, এটা লিখতে পারি। তাহলে দেখো আমার প্রথমে ভি ওয়ান কত, ভি ওয়ান এটা হচ্ছে তোমার ভি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান কত 0, ভি টু কত এই যে এটা হচ্ছে তোমার ভি টু কত এই যে 8। তার মানে ভি ওয়ান এটা হচ্ছে 0, তার মানে পুরোটা 0, ভি টু হচ্ছে 8, তাহলে আমি কি লিখতে পারি 2 গুণ 8 মাইনাস 0 বাই সময় কত, এখান থেকে এখানে যে কত সময় লেগেছে। আবার এটা কিন্তু পথ না, কিন্তু এটা পথ না, এটা একটা গ্রাফ বেগ আর সময়কে প্লট করা হয়েছে, এটা কিন্তু বস্তু এই পথে যায়নি, কিন্তু বস্তু এরকম কিছুভাবে গেছে হয়তো, আমার সেটা জানার দরকার নেই। আমাকে বলা হয়েছে বস্তু যখন এখানে ছিল তখন বেগ 0 ছিল, বস্তু 4 সেকেন্ড পর বস্তু যদি এতটা দূরত্ব গিয়ে থাকে তাহলে এই বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে 8। এটার কথার মানে হচ্ছে কিন্তু এই প্লটের মানে কিন্তু এইটা, বস্তু এরকম বেগে যেতে পারে, বস্তু এরকম সরলরেখাতেও যেতে পারে, আমার ওটা নিয়ে কাজ নেই। এটা শুধু বলবে যে এই যে গ্রাফ আমি এঁকেছি এটা কিন্তু বস্তুর পথ না, বস্তু যে পথে গেছে ওটা না, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কি প্রথমে আমি করলাম ভি ওয়ান বার করলাম, ভি ওয়ান 0, ভি টু 8, আর তাহলে টি সময় কত লেগেছে, এই যে সময় হচ্ছে 4 সেকেন্ড সময় লেগেছে, তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে এখানে আমি যদি করি তাহলে বল আমি পেয়ে যাচ্ছি এফ সমান 4 2 4 4 নিউটন। এটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল, মানে বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে ওটা হচ্ছে 4 নিউটন। কোথা থেকে, 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হয়েছে, বা আমরা বলতে পারি গড় নেট যে ফোর্স বস্তুর উপর প্রয়োগ করা হয়েছে। এবার যদি বলে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত কত, দুইভাবে করতে পারি। এক তো আমি এখানে জানি এই যে এফ সমান এই ভরবেগের পরিবর্তন 2 × 8 মাইনাস 10 বাই টি সময় 4 সেকেন্ড। এবার আমি টি এর জায়গায় মান লিখছি না, ঠিক আছে, কারণ আমি এফ, আচ্ছা এটা না করে আমি এক কাজ করি, আমাকে চেয়েছে কি বলের ঘাত বার করতে হবে, তো তার মানে কি বলের ঘাত আই সমান ভরবেগের পরিবর্তন, মানে এম ভি টু মাইনাস এম ভি ওয়ান সমান, তার মানে কি এখানে আমি কি পাচ্ছি এম ভি টু কত ওই 8, এম ভি টু হচ্ছে 8। তোমাকে বললো কি 4 সেকেন্ডে, মানে এই যে এই বিন্দুতে 4 সেকেন্ড পর বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত কত। তুমি তাহলে কি করবে, এম কত ছিল, এম তো হচ্ছে তোমার 2 গুণ ভি টু কত, ভি টু মানে হচ্ছে এই বিন্দুতে বেগ 8, ওই সেম জিনিস এখানে যা হয়েছে তাই, মাইনাস 0, কারণ এই ভি ওয়ান 0, এই যে ভি ওয়ান 0, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে কত হচ্ছে 16 কত তুমি লিখতে পারো কি নিউটন সেকেন্ড, এর একক কি নিউটন সেকেন্ড, অথবা 16 কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল। এটা হচ্ছে বল, এই যেটা পেয়েছি এটা হচ্ছে বলের ঘাত, আর এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল। আর একটা লাস্ট যেটা ওটাকে বলা হয়, ওটা করলে আজকে কমপ্লিট হয়ে যাবে, যেটা হচ্ছে বলের ঘাত বল। ঘাত বল মানে কি, ঘাত বল সিম্পল ছোট্ট এইটুকুনি জেনে রাখো যে ঘাত বল মানে হচ্ছে ধরো অনেক কম সময়ের জন্য, অনেক ক্ষুদ্র অল্প একটু সময়ের জন্য কোনো বস্তুর উপর আমি অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করলাম। ধরো একটা বস্তু রয়েছে, আমি হট করে একদম জোরে ঘুষি মেরে ছেড়ে দিলাম,
ঘুষি মারতে কতক্ষণ লাগবে? অল্প একটু সময় লাগবে। দুম করে একখান ঘুষি মারলাম। আবার ঘুষি যখন মারবো তার মানে কি অনেকটাই বল আমি একসঙ্গে অল্প সময়ে প্রয়োগ করে দিচ্ছি। তার মানে টি অনেক কম হবে, টি কম, ক্ষুদ্র বা টি আমি ক্ষুদ্র লিখলে আরো ভালো হবে, টি ক্ষুদ্র, এফ বেশি। ঠিক আছে, সিম্পল। যখন এটাই এবার ঘাত বল, এটা হচ্ছে নর্মাল ফোর্স। ঘাত বল একটা ফোর্স, কিন্তু ঘাত বল মানে এটা কিন্তু ফোর্স, বল এর একক, ঘাত বলের একক সমান সমান বলের একক, সেম। মানে ঘাত বল আর বল কিন্তু সেম জিনিস, কিন্তু ঘাত বল আর বলের ঘাত মানে যেটা আগে করলাম ওই দুটো কিন্তু আলাদা। এটি হচ্ছে সিম্পল, যে ঘাত বল হচ্ছে কি খুবই ক্ষুদ্র সময়ের জন্য যদি অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করা হয়। সিম্পল, এটা শুধু একটা নাম, যে খুব কম সময়ের জন্য অনেক বেশি বল প্রয়োগ করলে ওই যে বল আমি প্রয়োগ করছি ওকে ঘাত বল বলা হয়। এটা শুধু একটা নাম। তাহলে এই হলো আজকের মতো কমপ্লিট। আর এরপরে যে পরের চ্যাপ্টার বা পার্ট 2 যেটা, তার মধ্যে আরও ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস থাকবে। ওখানে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আরও কয়েকটা জিনিস দেখবো, আর তার মধ্যে থাকবে এক গাদা কোয়েশ্চেন। কারণ কি কোয়েশ্চেন ছাড়া কোনো চ্যাপ্টার করে মানে আমরা যদি বলি যে বেসিক পড়ে নিলাম তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট, এরকম কিন্তু কখনো হয় না। যতক্ষণ না কোশ্চেন সলভ করছো নিজের হাতে, ম্যাক্সিমাম নাম্বার কোশ্চেন যতক্ষণ নিজে সলভ না করছো ততক্ষণ তুমি বলতে পারবে না যে একটা চ্যাপ্টার তোমার ভালো করে কমপ্লিট হয়ে গেছে। পরের যে হবে, পরের যে ভিডিও আসবে তাতে আমরা পরের নেক্সট যেগুলো বাকি আছে নিউটন লসে সেগুলো করবো, আর তার সঙ্গে অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আজকের মতো এটুকু, বাই বাই।